স্টিরিওশনের মৌলিক বিষয়সমূহ। এখানে আমরা আজকে সমাণু থেকে শুরু করব একেবারে একেবারে। এখানে একটা তোমরা ছক দেখতে পাচ্ছ, এখানে এই ছকটা আর কি ভালো মতো বুঝলি এই অধ্যায়ের যে বলা যায় একেবারে সারমর্ম, এবং পুরো যে স্টিরিওশন তোমাদের সাবজেক্টটা, এই সাবজেক্টের সারমর্ম এখানে আছে। মানে এইগুলা থেকেই মানে প্রত্যেকটা অধ্যায়ের নাম দেখবা, এই যে জ্যামিতিক সমাণু, আলোক সমাণু, তারপর কনফরমেশনাল, তারপর কনফিগারেশন, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে ওগুলো ডিটেলস আর কি ওখানে আলোচনা করে। এগুলো আসলে এখন দেখবো আমরা যে কিভাবে এই জিনিসগুলো আসলো একেবারে শুরু থেকে। এগুলো আমি বাংলা এখানে অনুবাদ করা আছে, তোমরা এখান থেকে পরে দেখতে পারবে। আমি এটা দিয়ে দেবো পিডিএফটা। আচ্ছা, আমি একটু জুম করি। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো কিছু কোশ্চেন অ্যান্সার, আমরা কিছু কোশ্চেন করবো এখানে, এবং কোশ্চেন করে এটার অ্যান্সারটা আমরা জাস্ট এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করবো। দেখো এখানে প্রথম কোশ্চেনটা আছে, দেখো সেম মলিকুলার ফর্মুলা, মানে আণবিক সংকেতটা কি এক কিনা। আচ্ছা, যদি হ্যাঁ হয় তাহলে কি হবে, সেম অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম। আর যদি না না হয় তাহলে দেখো এটা কোনো আইসোমার হবে না। তাহলে আমাদের কি হতে হবে, যে সেম মলিকুলার ফর্মুলা মানে আণবিক সংকেতটা একই হতে হবে। পরবর্তীতে আছে দেখো সেম অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম। আচ্ছা, পরবর্তী এইটির অ্যান্সারটা যদি হ্যাঁ হয় তাহলে হবে তোমার এটা আইডেন্টিক্যাল, মানে এটাকে চিহ্নিত করা যাবে, মানে এরা একই, মানে যদি মানে পরমাণুর যদি বিন্যাস একই রকম থাকে, ঠিক আছে। আর যদি না থাকে তখন এটা হবে তোমার আইসোমার। তাহলে আইসোমারটা হয় কি, দেখো সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম ইন স্পেস, মানে এটার আণবিক সংকেতটা একই থাকবে কিন্তু তোমার গাঠনিক সংকেতটা কি থাকবে, এটার ভিন্ন ভিন্ন থাকবে। তাহলে এদেরকে আমরা সংক্ষেপে কি বলবো, এদেরকে আমরা আইসোমার বলতে পারি। আচ্ছা, তাহলে এটার সংজ্ঞাটা এখানে আছে, আমি তো এখানে যাচ্ছি আবার। তাহলে আইসোমার মানে হলো দেখো সমাণু, এটা সমাণু একটি যৌগ যা একই আণবিক সংকেত থাকা সত্ত্বেও ভিন্ন ভিন্ন গাঠনিক বিন্যাস ধারণ করে, যার ফলে তাদের ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য ভিন্ন হয়। তাহলে এই বেসিক থেকে আমি শুরু করতেছি, এই জন্য সমাণু থেকে এগুলো আসবে, এই জন্য আর কি সমাণু থেকে শুরু করলাম। আচ্ছা দেখো, তাহলে এই সংক্ষেপে আমরা কি বলতে পারি, দেখো যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে আমরা একে অপরের কি বলা যায়, সমাণু বলা যায়। তাহলে সমাণুর মানে সংজ্ঞা আসলে এক মার্কে আমরা এভাবে অ্যান্সার করে দেবো এক লাইনে। এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো তোমার কাঠামোগত বা গঠনগত সমাণু, আর একটা হলো স্টিরিও সমাণু। এই যে আমাদের যে স্টিরিও রসায়ন মানে সাবজেক্টটা, এই সাবজেক্টটাই তোমার এই স্টিরিও সমাণু নিয়েই তোমার ডিটেলসে বিস্তারিত আলোচনা করা আছে। এটা তোমার গঠনগত সমাণু, এই যে এখানে যেটা আছে। আর এইটা হলো তোমার স্টিরিও সমাণু, এই যে লাল মার্ক করা যেটা এটা। তাহলে এইটা নিয়ে আমাদের মূল আলোচনার বিষয়, এই যে স্টিরিও আইসোমার্স বা স্টিরিও সমাণু। আচ্ছা, তাহলে এখানে দেখো তাহলে ডিফারেন্ট সিকোয়েন্স অফ বন্ড, মানে এখানে বন্ধনগুলো একটু ভিন্নভাবে থাকবে। দেখো এইখানে বিউটেনের যে বন্ধনের সিকোয়েন্সটা, এখানে কিন্তু 2 মিথাইল প্রোপেনের বন্ধনের সিকোয়েন্সটা কিন্তু কি একটু ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো স্টিরিও আইসোমার যারা, তাদের কিন্তু বন্ধনের সিকোয়েন্সটা সেম, শুধু এখানে কি হয়েছে, এই যে এর সাথে যে মূলকগুলো ছিল এরা কি হয়েছে, এদের স্ট্রাকচারটা জাস্ট আলাদা, মানে এদের একজন আছে দেখো বিপরীত দিকে আর একজন আছে কি একই দিকে, এই যে প্রতিস্থাপক বলা হয় এদেরকে। আমরা গত একটা ফ্রি ক্লাস নিছিলাম, ওইখানে আমরা সিস ট্রান্স পড়েছি। তাহলে এইটা দেখো সিস মানে একই দিকে আছে আর এটা আছে অপর দিকে। তাহলে এদেরকে বলা হয় স্টিরিও আইসোমার, যাদের তোমার কি তোমার এখানে কি সেম সিকোয়েন্স অফ বন্ড, মানে বন্ধনের, আচ্ছা বন্ধনের তোমার স্ট্রাকচারটা একই রকম, কিন্তু এদের তোমার যে সাথে যে মূলকগুলো থাকবে এদের তোমার মানে সাজানোটা ভিন্ন, মানে এই যে বাট অ্যাটমস ওরিয়েন্টেড ডিফারেন্টলি। আচ্ছা দেখো, তাহলে এটা আমরা বিপরীত দিকে থাকলে আমরা জানি এটাকে ট্রান্স বলা হয়, এবং একই দিকে থাকলে এদেরকে বলা হয় আমরা সিস, এগুলো আমরা আগেই পড়েছি। আচ্ছা, তাহলে দেখো এদের ভিতরে আবার অনেক প্রকার আছে, এই যে গঠনের ভিতরে আমরা একটু বাংলায় যে আগে পড়ে আসি তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। তাহলে দেখো কাঠামোগত বা গঠনগত সমাণু, এদেরকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার চেইন সমাণু, একটা হলো অবস্থান সমাণু, আর একটা হলো কার্যকারী সমাণু। চেইন সমাণু কাদের বলা হয়, চেইন সমাণু হলো যাদের মূল কার্বন শিকলটা যাদের কি হয়, ভিন্ন হয়। দেখো, আর যাদের তোমার ফাংশনাল গ্রুপ ভিন্ন, এদের প্রত্যেকেরই আণবিক সংকেত একই কিন্তু জাস্ট এটুকু চেঞ্জ, যার শিকলটা ভিন্ন। আবার আণবিক সংকেত একই কিন্তু এদের যে প্রতিস্থাপনকারী যে গ্রুপ আছে এরা জাস্ট আলাদা। আবার এদের দেখো কার্যকারী সমাণু কাদের বলে, যাদের ফাংশনাল গ্রুপ ভিন্ন কিন্তু আণবিক সংকেত দেখো এখানেও জাস্ট এই যে ফাংশনাল গ্রুপটা ভিন্ন। আমাদের আজকে মেইন যে আলোচনা বিষয়টা সেটা হলো তোমার স্টিরিও আইসোমার নিয়ে, এইটা থেকেই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এই মানে এই বইয়ের টপিকস হলো এইটা। আচ্ছা, স্টিরিও আইসোমারকে আবার আমরা যদি দেখি তাহলে এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কনফিগারেশনাল, একটা হলো কনফরমেশনাল। এটা নিয়ে অনেকেরই সমস্যা হয় যে কনফিগারেশন কি আবার কনফরমেশন কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুইটা আগে একটু ভালো মতো জানতে হবে। আগে একটু দেখি আমরা কনফরমেশন আইসোমার। আচ্ছা, কনফরমেশন জিনিসটা খুবই সহজ, মনে রাখতে হবে যে কার্বন কার্বন যখন একক বন্ধন হয় তখন এইটাকে আমরা চাইলে কি করতে পারি, ঘুরাইতে পারি, এটাকে রোটেট করতে পারি। মানে এখানে এ বি সি যদি এরকম মূলক থাকে তিনটা ধরো আলাদা আলাদা, তাহলে এটা ঘুরাইলে এটার স্থানগুলো চেঞ্জ হয়ে যাবে, বি যাবে ধরো এর জায়গায়, সি সি যাবে বি এর জায়গায়, এরকম করে কি করতে পারবে, এরা রোটেট করতে পারবে, ঘুরতে পারবে। তাহলে এক একবার ঘোরার সময় এক একটা এরকম স্ট্রাকচার দেখা দিবে। এই যে প্রত্যেকটা দেখো কার্বনটা যখন ঘুরবে তখন একবার ঘুরলে এক একটা স্ট্রাকচার, তাহলে এরকম ঘুরতে ঘুরতে দেখো যখন এরকম একটা শেপ দেখা দেবে, এটাকে বলা হয় তোমার স্ট্রাগার্ড, এটাকে বলা হয় তোমার হলো ইক্লিপসড। আচ্ছা, এগুলো নিয়ে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে, আজকে জাস্ট আমরা এটার বেসিকটা জানবো। আচ্ছা, এই জিনিসটা একটু আমি দেখাই তোমাদের, নাহলে বুঝতে পারবে না। আচ্ছা দেখো, এখানে আমি একটা 3D চিত্র নিয়েছি, দেখো
তাহলে এই 3D চিত্র দিয়ে খুব সহজে বোঝা যায়। এইটা হলো তোমার কি একটা, এটা মাঝখানে হলো কার্বনের একটা সিঙ্গেল বন্ড দেখা যাচ্ছে, এবং এই যে কার্বনের সাথে তিনটা তিনটা করে হাত আছে, মোট হাত 4টা, মানে মাঝখানের হাতটা দিয়ে তোমার কি হয়েছে, এরা একে অপরের সাথে কি হয়েছে, বন্ধনে যুক্ত হয়েছে। আর বাকি যে 3টে হাত এখানে তোমার 3D দেখা যাচ্ছে, এই যে দেখো। এখন কথা হলো, যখন আমরা এটাকে বলা হয় নিউম্যান প্রজেকশন, নিউম্যান প্রজেকশন রুলটা হলো, এই যে বিজ্ঞানী যে নিউম্যান, উনি একটা প্রজেকশন রুল দিয়েছে, এই দেখো এটার নাম আছে কনফার্মেশন ইথের নিউম্যান প্রজেকশন। আচ্ছা, তাহলে দেখো যখন এটা এরকম থাকবে, দেখো এরকম থাকবে, তখন একে এইভাবে যদি আমরা দেখি, মানে এইভাবে ভিউইং অ্যাঙ্গেলটা থাকে, তাহলে দেখো কিরকম দেখা যাচ্ছে জিনিসটা, এই সামনে 3টা পিছনে 3টা এরকম দেখা যাচ্ছে। আর এইটা ভিউইং অ্যাঙ্গেল যদি এরকম করি, তাহলে আমরা যে স্বাভাবিকভাবে যেটা আঁকি সেইটা, তাহলে আমাদের নিউম্যান প্রজেকশনে ভিউইং অ্যাঙ্গেলটা হবে এইভাবে, এইভাবে সোজাসুজি, ঠিক আছে। তাহলে সোজাসুজি ভিউইং অ্যাঙ্গেলটা হলে দেখো কিরকম হবে, তাহলে এটা যদি আবার আমরা ঘুরাই, তাহলে দেখো অন্য একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। মানে এই একটা কার্বন সিঙ্গেল বন্ড, এটা চারপাশে জাস্ট আমরা কি করবো, এটাকে ঘুরাবো। আবার যদি আমরা একটু ঘুরাই, তাহলে আবার একটু মানে আলাদা একটা গঠন পাবো। তাহলে আবার আমরা যদি ঘুরাই, তাহলে আবার একটা আলাদা গঠন পাবো। এরকম করে আমরা যদি ঘুরাই, দেখো এরকম একটা আলাদা গঠন। তাহলে এই একটা গঠন দেখো, এই গঠনটা একটু খেয়াল করো, এই গঠনটা দেখো, এরা ওই যে আগের যে এই পাশের যে এরা ছিল, এরা কিন্তু কি ইক্লিপস। ইক্লিপস মানে আমরা এই নামটা আসছে, দেখো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যখন আমরা হয়, তখন আমরা দেখি যে মানে একজন একজনকে ঢেকে ফেলে, তখন অপরজনকে কি করা যায়, উপাস থেকে দেখা যায় না, ঠিক আছে, পৃথিবীতে একটা ছাওয়া পড়ে এরকম। তাহলে এখানেও দেখো একজন আরেকজনকে কি করছে, এখানে ঢেকে ফেলছে, সেই জন্য কি এই গঠনটার নাম হলো তোমার ইক্লিপসড স্ট্রাকচার। এটা হলো নিউম্যান প্রজেকশন অনুযায়ী। তাহলে দেখো এইখানে যে সমাণুগুলো হচ্ছে, দেখো এটা আমরা যখন এই যে কার্বন বন্ধনটাকে চারদিকে ঘুরাবো, তাহলে প্রত্যেকটা ঘূর্ণনে এক একটা করে আমরা সমাণু পাবো। দেখো প্রত্যেকটা ঘূর্ণনে আমরা এক একটা, বইতে এগুলো বোঝা যায় না চিত্রগুলো, এগুলো 3D চিত্র সবগুলো। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 এরকম দেখো কতগুলো সমাণু পাইছি। তাহলে এদেরকে প্রত্যেকের কি বলা হবে, একে অপরের তোমার কি কনফরমেশনাল আইসোমার। তাহলে এখানে এই চিত্রটা দেওয়া আছে, কিন্তু এটা স্থির চিত্র, আমি একটু 3D দেখাইলাম তোমাদের এই জন্য। তাহলে এই জন্য এদের প্রত্যেকটাকে কি বলা হবে, কনফরমেশনাল আইসোমার। যখন এটা একে অপরকে ঢেকে ফেলবে এরকম মনে হবে, তখন এই স্ট্রাকচারটা বলা হবে ইক্লিপসড। আর যখন এইটাকে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, তখন এটাকে বলা হবে স্ট্যাগার্ড, মানে সমাণু। আচ্ছা, এটা স্ট্যাগার্ড, এর নাম হলো স্ট্যাগার্ড, আর এটাকে বলা হয় ইক্লিপসড। এরকম আরো আছে, গস আছে, তারপরে এরকম অনেকগুলো নাম আছে। এগুলো আমরা যখন এটা আলাদা একটা অধ্যায় আছে, তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আজকে জাস্ট আমরা একটু শিখলাম যে কিভাবে কনফার্মেশন গুলো হয়। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস আছে, কনফিগারেশন। আচ্ছা, কনফিগারেশন জিনিসটা হলো, দেখো এখানে ক্যান বি ইন্টার কনভার্টেড বাই ব্রেকিং অ্যান্ড মেকিং বন্ডস। মানে এখানে শুধু বন্ধন ভেঙে এবং তোমার বন্ধন নতুন করে একটা গঠন করে শুধু কি করা যায়, যে কনফিগারেশনাল আইসোমার তৈরি করা যায়। আর এখানে আমরা কনফরমেশনাল বেলা কি করছি, শুধুমাত্র কি একটা সিঙ্গেল বন্ডকে ঘুরাই, ঘুরানোর ফলে কি প্রত্যেকটা ঘূর্ণনে নতুন করে এক একটা কি হয়েছে, এক একটা সমাণু তৈরি হয়েছে। তারপর আমরা প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা করে এরকম নামকরণ করছি। আচ্ছা, এখানে কনফিগারেশন যেটা, এই সমাণুগুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু এটা যে কনফিগারেশনাল, এইটা আমরা অনেকেই আর কি এটা আগের ক্লাসে আমরা জানতাম না। এই এসটিএ সমাণুতে এগুলো নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা হবে। তাহলে দেখো কনফিগারেশনাল সমাণুর ভিতরে আবার কয়েক প্রকার আছে, এই আমি পাশে এবার লিখে দিছি, দেখো এটা এই শখটা ছিল না। এটা হলো জ্যামিতিক সমাণু, আরেক প্রকার আছে আলোক সমাণু, আরেকটা আছে আলাদা, যেটা হলো কি মেসোযৌগ। আচ্ছা, তাহলে এখন এটা কিভাবে হয় আসলে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে জ্যামিতিক সমাণু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছিলাম, সিস ট্রান্স কিভাবে হয়, বিপরীত দিকে, এটা তোমরা যারা পাও নাই গত লাইভটা দেখে নিবা, এটা ফ্রি লাইভ ছিল, ওখানে আছে বিস্তারিত যে মানে একই দিকে থাকলে সিস, বিপরীত দিকে থাকলে ট্রান্স। এখানে কি জাস্ট এখানে জাস্ট বন্ধনগুলো সেম থাকতো, জাস্ট এখানে কি যে প্রতিস্থাপক যারা ছিল তাদের মানে স্ট্রাকচারটা বা তাদের যে বিন্যাসটা জাস্ট আলাদা থাকতো, সেইটাকে আমরা একে অপরের কি জ্যামিতিক সমাণু বলবো। আর আলোক সমাণু যেটা, এটা নিয়ে একটা তোমাদের আলাদা অধ্যায় আছে, এই যে আলোক সমাণু নিয়ে একটা বিস্তারিত আলাদা অধ্যায় আছে, জ্যামিতিক সমাণু নিয়েও আছে, তারপরে যে কনফিগারেশনাল, কনফার্মেশন, এগুলো নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা অধ্যায় আছে। যখন অধ্যায়গুলো আমরা পড়বো তখন এ নিয়ে আরো ডিটেলস আমরা আলোচনা করবো। আজকে জাস্ট বেসিকটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। আচ্ছা, দেখো আলোক সমাণু হলো, আমরা পোলারোমিটার দেখছি, দেখবা এটা বইতে আঁকা থাকবে তোমাদের, এটা আমি দেখাবো না, আমি যখন এই অধ্যায় পড়াবো তখন ওই পোলারোমিটার আমরা পড়ছি যে একতলীয়, ওইটা কি করতে পারে, বিভিন্ন বিক্ষিপ্ত আলোর যে রশ্মিগুলো আছে ওই আলোগুলোকে কি করে হয়, একটা একতলীয় আলোতে সে কনভার্ট করে। এটা হলো পোলারোমিটারের বৈশিষ্ট্য। তাহলে ওর ভিতরে যখন আমরা বিভিন্ন জৈব যৌগ রাখবো, এই জৈব যৌগগুলোর বৈশিষ্ট্য হলো ওরা এই যে আলোর তলটাকে, একতলীয় আলোর তলটাকে তারা কি করতে পারে, ডানে বা বামে ঘুরাতে পারে। এটাকে আমরা কি ডি এবং এল এভাবে আমরা কি করছি, প্রকাশ করছি। এই ছোট ক্লাসে আমরা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার এগুলো আমরা পড়ছি, ইন্টারও ছিল ডিএল সমাণু। তাহলে এদের ভিতরে আবার কি আছে, দুই প্রকার আছে। তাহলে যারা এরকম কি করতে পারে, তোমার একতলীয় আলোর তলকে ডানে বা বামে ঘুরাতে পারবে, তাদেরকে আমরা কি বলবো, আলোক সমাণু বলো। পরীক্ষায় সংজ্ঞা আসে, এগুলো প্রত্যেকটা সংজ্ঞাগুলো বই থেকে পড়বা, এগুলো আমার ওখানে লেখাও আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো না তোমাদের। জ্যামিতিক সমাণু, আলোক সমাণু, কনফিগারেশন কি, কনফার্মেশন কি, প্রত্যেকটা আলাদা আলাদা সংজ্ঞা পড়বা বই থেকে, অনেক গুরুত্বপূর্ণ এগুলো। আচ্ছা, তাহলে আলোক সমাণুর ভিতরে আবার দুই প্রকার আছে, একটা হলো এনানসিওমার আর একটা হলো ডায়স্টিওমার। এখানে আবার নিচে দেখা যাচ্ছে, দেখো
এনানসিওমার জিনিসটা হলো কি, এখানে তোমার কি থাকবে, কাইরাল কার্বন থাকবে। কাইরাল কার্বন সম্পর্কে তো তোমরা সবাই জানো। কাইরাল কার্বন মানে কার্বনের হাতের সাথে, দেখো কার্বনের সাথে তোমার চারটা ভিন্ন ভিন্ন জিনিস বা ভিন্ন ভিন্ন তোমার প্রতিস্থাপক যুক্ত থাকবে। এ বি সি ডি আমরা যদি বিভিন্ন প্রতিস্থাপক ধরি, এখানে দেখো এখানে কার্বন আছে, এখানে কার্বনের সাথে এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে COOH, এক হাতে আছে আর এক হাতে আছে আর মানে এখানে অ্যালকাইল গ্রুপ, তারপর আর এক হাতে NH2। তাহলে দেখো চারটা আলাদা আলাদা জিনিস এখানে যুক্ত আছে। আর এখানে দেখো, এখানে যদি আমি একটা মিরর কল্পনা করি মাঝখানে, তাহলে আমরা এখানে তুমি একটা খাতা আঁকে এখানে একটা আয়না ধরে দেখবা যে এই জিনিসটা কিভাবে দেখা যাচ্ছে আয়নায়, দেখবা যে সেম হুবহু এরকম দেখা যাচ্ছে, মিরর ইমেজ। তাহলে কাইরাল কার্বন এবং যদি মিরর ইমেজ প্রদর্শন করে তখন এদেরকে বলা হয় একে অপরের এনানসিওমার। তাহলে এই যে এরা, তাহলে এরা একে অপরের কি এনানসিওমার, কারণ এরা এই যে দর্পণ প্রতিবিম্ব দেখা যাচ্ছে, এদের একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয় এবং এদের কি মাঝখানে একটা কি কাইরাল কার্বন বিদ্যমান থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো ডায়াস্টোমার যারা, তাদেরকে কি দেখো মিরর ইমেজ থাকবে না এবং মেবি কাইরাল আর একাইরাল, এরা তোমার কাইরাল এবং কাইরাল যে কোনো কেউ হতে পারে। এখানে কাইরাল হতে পারে, আবার একাইরাল মানে কি নন কাইরাল, মানে কাইরাল ছাড়াও হতে পারে। এবং তোমার সেই ক্ষেত্রে তোমার এরকম কোনো মিরর ইমেজ তুমি পাবা না, এরকম বিপরীত তুমি এরকম যে একেবারে দর্পণে দেখলে যেরকম হবু এরকম একটা ইমেজ, এটা তুমি পাবা না। আচ্ছা, আর মেসোযৌগ কারা, যাদেরকে আমাদের এরা এরা কাইরাল না, এরা তোমার একাইরাল আইসোমার অফ কাইরাল কম্পাউন্ড, এদের দেখতে কাইরালের মতো কিন্তু এদেরকে মূলত এরা কি একাইরাল, এর মেসো, এরা ব্যতিক্রম। তাহলে দেখবা, তাহলে মেসোযৌগ কেন একাইরাল হয়, মানে কেন কাইরাল নয়, কারণ এদের আবার দেখা যাবে, আমরা বিস্তারিত দেখব এদের। আমি একটু তোমাদের দেখাই, আচ্ছা আমার নোট থেকে একটু দেখাই। মেসো হলো তোমার ওখানে ওদেরকে প্রতিসম তল থাকে, মানে এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এদের এই জন্য এদেরকে মূলত তোমার কাইরাল হয় না। আর কাইরাল তোমার সমানভাবে ভাগ করা যাবে না, এগুলো আমরা পড়ছি সিস্ট্রান্স। আমি একটু আলোক সমানুতে চলে যাই। এই যে দেখো যৌগটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে দেখো, এখানে আছে CH3, এখানে আছে OH, এখানে আছে হাইড্রোজেন। এখন মাঝখান থেকে আমি যদি একটা তল কল্পনা করি, তাহলে দেখো হুবহু এরকম কিন্তু সেম আর একটা জিনিস আমি এখানে দেখো পাইতেছি। এখানে দেখো হুবহু দুইটা কিন্তু সেম। তাহলে এক সাইডে আছে CH3, এখানেও CH3, এখানে OH, এখানে H, এখানে OH, এখানে, তাহলে এদেরকে দেখো প্রতিসাম্য তল আছে। তাহলে এই জন্য এদের কি আলোক নিষ্ক্রিয়। তাহলে যদি পরীক্ষায় মেসোযৌগের সংজ্ঞা আসে, তখন আমরা বলবো যে সকল যৌগের কাইরাল কেন্দ্র থাকা সত্ত্বেও এদের প্রতিসাম্য তল বিদ্যমান এবং এরা আলোক নিষ্ক্রিয়, তাদেরকে কি বলা হয়, মেসোযৌগ বলা হয়। ঠিক আছে, দেখো এখানে মূলত এখানে সারমর্ম করা আছে। সমানুতে দুই ভাগে ভাগ করা যায়, চেইন এগুলো আমাদের দরকার নাই। তারপর জ্যামিতিক, আলোক সমাণু, জ্যামিতিকের ভিতরে কি আছে, সিস ট্রান্স। আলোক সমাণুর ভিতরে আবার দুই ভাগে আছে, এনানসিওমার, ডায়াস্টিওমার। যাদের কি আয়নায় প্রতিচ্ছবি হয় না, তাদের কি স্টোইকিওমেট্রি ভিন্ন হয়, আর এদের কি একে অপরের প্রতিচ্ছবি হয়। এনানসিওমার কি একে অপরের প্রতিচ্ছবি হয়, এদের কি প্রতিচ্ছবি হয় না। তারপর মেসোযৌগ কি কাইরাল কেন্দ্র থাকা সত্ত্বেও এদের কি একাইরাল হয়, কারণ এদের কি প্রতিসাম্য তল বিদ্যমান।